আসসালামু আলাইকুম। মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো সিদ্ধান্ত হয়নি। আজ মামলাটি শুনানির জন্য আসলে রিটকারীদের সিনিয়র আইনজীবী উপস্থিত নেই জানিয়ে নটে রাখার আর্জি জানানো হয়। তবে অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন দাঁড়ালে আপিল বিভাগ তাকে নিয়মিত আপিল করতে বলেন। আদালত তাকে উদ্দেশ্য করে বলেন, রাস্তায় এত আন্দোলন কিসের? আন্দোলনের কারণে হাইকোর্টের রায় পরিবর্তন করতে হবে। পরে আদালত নট টু ডে আদেশ দেন। এর ফলে আপাতত হাইকোর্টের রায় বহাল থাকলো। এর আগে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম 9 জুন রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য 4 জুলাই দিন ঠিক করে দেন। এদিকে কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ের পর থেকে সারা দেশে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে জানতে সরাসরি কথা বলছি স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের সাথে। তিনি আছেন রাজধানীর শাহবাগে। নূর, কোটা বিরোধী আন্দোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ঋতু 2018 সালে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে যে প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা হয়েছিল, সেই প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই চত্বরটি অবরোধ করে ফেলেছে। তারা দাবি করছে সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি থেকে কোটা বাতিল করতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এর বাইরে 13তম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত অন্যান্য যে কোটা আছে সেগুলো বাতিল করতে হবে। তারা সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসি রাজু ভাস্কর্য হয়ে তারা 12টা 10-এ শাহবাগ চত্বর অবরোধ করে এবং এই টানা 4 ঘন্টা তারা শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছে। তাদের অবরোধের কারণে শাহবাগ চত্বরের যে চারদিকের রাস্তা, সেই চারদিকের রাস্তায় কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। শিক্ষার্থীরা হাইকোর্টের যে রায়, আপিল বিভাগের চেম্বার আদালতের যে রায়টি বা যে শুনানিটি হওয়ার কথা ছিল, সেটি বিষয়ে তারা গণমাধ্যমের মাধ্যমে অবগত হয়েছেন। তারা জানতে পেরেছেন আজকে আর শুনানিটি হচ্ছে না, যার কারণে কোটা পুনর্বহালের যে আদেশটি হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল সেটি বহাল থাকতেছে। শিক্ষার্থীরা দাবি করছে যদি কোটা বাতিল করে কোনো সিদ্ধান্ত না দেওয়া হয় তাহলে তারা এই চত্বর ছেড়ে যাবে না। তারা যতক্ষণ না দাবি আদায় হচ্ছে যতক্ষণ না তাদের দাবি আদায় হচ্ছে, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা আসছে, সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো ধরনের ঘোষণা আসছে, ততক্ষণ শিক্ষার্থীরা এখান থেকে সরে যাবে না বলে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে। তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন, তারা এই অবরোধ প্রত্যাহার করবে না যদি না তাদের দাবি মানা না হয়। ঋতু, রাজধানীর শাহবাগ থেকে জানছিলাম কোটা বিরোধী আন্দোলনের খবর। এদিকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর, রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করেছে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক 1 ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ওই সময় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় দুই পাশে শত শত যানবাহন আটকে যাত্রী চালকদের চরম ভোগান্তি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তিস্তা ট্রেন আটকে রেখে রাস্তা অবরোধ করে। একই দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বৃষ্টি উপেক্ষা করে নাটোর রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা পদ্ধতি বাতিলের খবর জানতে এখন যাচ্ছি বরিশালে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন।
শাহীন, পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারীরা ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ করে রেখেছে, আমরা জানতে পেরেছি। এখনো কি সেই অবরোধ চলছে? ঋতু, আমি এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একেবারে সামনে, গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং আজকে চতুর্থ দিনের মতো কিন্তু এখানে কোটা বিরোধী আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আপনি যেভাবে বলছিলেন যে ঢাকা বরিশাল মহাসড়ক কিন্তু এখন অবরুদ্ধ অবস্থায় আছে। এখানে আমি আপনাকে যদি দেখাই, আপনি দেখুন যে এখানে সড়কের উপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছে। এখানে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে এবং এখানে দুই দিকেই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে ঢাকা বরিশাল মহাসড়ক। এবং এই ব্যারিকেডের কারণে এই মহাসড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না এবং যানবাহন চলাচল না করার কারণে এই রাস্তার দুই দিকে ইতিমধ্যে কয়েকশো যানবাহন, যাত্রীবাহী বাস এবং ব্যক্তি মালিকানাধীন গাড়ি সহ বিভিন্ন ধরনের যানবাহন এখানে আটকা পড়ে গেছে এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখন চরম দুর্ভোগে আছে। ঢাকা বরিশাল মহাসড়কে এই যে অবরোধ, কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের, কোটা বিরোধী আন্দোলনের পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে আন্দোলন, এই আন্দোলনের ফলে কিন্তু বরিশালের সাথে পুরো রাজধানী ঢাকা সহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা বন্দর সহ পুরো এলাকার সঙ্গে এবং এই অঞ্চলের প্রতিটি জেলার সঙ্গে কিন্তু যোগাযোগ বর্তমানে বিচ্ছিন্ন অবস্থা রয়েছে। তো ঋতু, এখানে আমরা এখন পর্যন্ত যেটা শুনেছি, এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ তুলবে না। এবং আমি যদি গতকালের ঘটনা বলি, গতকাল কিন্তু টানা 4-4.5 ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আজকেও তারা বলছে যে তারা যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের ভাষায় বিতর্কিত এই কোটা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক অবরোধ তুলবে না। তো ঋতু, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বরিশালে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ খবর। জানছিলাম কোটা বাতিলের দাবিতে আন্দোলনের খবর। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের 4টি ফ্ল্যাট ও 866% জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদক জানায় 4টি ফ্ল্যাটের মধ্যে মতিউরের স্ত্রী লায়লা কানিজের নামে বসুন্ধরায় 3টি ফ্ল্যাট ও শাম্মী আক্তার শিবলির নামে জিগাতলায় 1টি ফ্ল্যাট রয়েছে। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে মতিউরের নামে 114% জমি, তার স্ত্রী লায়লা কানিজের নামে 522% জমি, ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে 275% জমি রয়েছে। এছাড়া মেয়ে ফারজানা রহমান ইশপিতার নামে বসুন্ধরায় 5 কাঠা প্লট এবং শাম্মী আক্তার শিবলির নামেও 5 কাঠা প্লট রয়েছে। সরকার ভারতের সাথে অসম চুক্তি করেছে যা দেশের স্বার্থবিরোধী বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার 14 বছর উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় একথা বলেন তিনি। বলেন, ট্রানজিটের নামে ভারতকে করিডোর দেয়া হয়েছে যা দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সমঝোতাকে চুক্তিতে পরিণত না করার আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, চুক্তি সমঝোতা নিয়ে সরকারের তরফ থেকে ভুল ব্যাখ্যা ও মিথ্যাচার করা হচ্ছে। ট্রানজিট বলে কোনটাকে? এক দেশ থেকে ঢুকবে, মাঝখানে আর এক দেশ হয়ে আরেকটি দেশে চলে যাবে, সেইটা হলো ট্রানজিট। কিন্তু আজকে ভারত কি চাচ্ছে? ভারতের সঙ্গে সরকার কি চুক্তি করেছে? ভারত থেকে ট্রেন আসবে, বাংলাদেশ হয়ে আবার ভারতে গিয়ে ঢুকবে। এটা ট্রানজিট না, এটা হচ্ছে করিডোর। বাংলাদেশ কারো করিডোর হিসেবে ব্যবহৃত হতে পারে না। যখন স্মারক স্বাক্ষর করা হয় তার মানেই বোঝানো হয় যে এটা চুক্তিতে গড়াবে। অতএব আমরা বলছি এটা বাতিল করেন। পরিণতি খারাপ হবে এক কথায়। ট্রানজিটের পাশাপাশি যেরকম করে স্যাটেলাইট চুক্তি করা হয়েছে, আমার দেশের মধ্যেকার সমস্ত গোপন তথ্য ভারতের কাছে চলে যাবে। কেন যৌথ তার সাথে স্যাটেলাইট চুক্তি করতে হবে? বিএনপিতে এখন প্রচণ্ড অস্থিরতা বিরাজ করছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দলটির নিজেদের আন্দোলন করার ক্ষমতা নেই, তাই তারা পরজীবীর মতো কোটা আন্দোলনে যোগ দিয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিথ্যা তথ্য দিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে চায়। প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। ইউরোপের দেশগুলোতে সীমানার বাধ্যবাধকতা নেই, তাই বলে দেশগুলোর সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন,
বাংলাদেশ ভারতের মাঝে সড়ক ও রেল যোগাযোগ দুই দেশেরই উপকার হয়েছে। এতে সার্বভৌমত্ব চলে যাওয়ার কিছু নেই। বিএনপি কানেক্টিভিটির গুরুত্ব বোঝে না দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ভারত নয়, নেপাল, ভুটানের সাথেও বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে। মধ্যরাতের পর সকালবেলা হঠাৎ কানেক্টিভিটি বাড়ানোর জন্য যেই সমঝোতা স্মারকগুলো করেছে, এরপর বিএনপি যেভাবে রব তুলেছে, কিন্তু দুষ্ট লোকের মুখ তো বন্ধ করা যায় না। যাদের নেত্রী সাবমেরিন ক্যাবেলের সাথে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে বলেছিল, তারা আসলে কানেক্টিভিটির মূল্য বুঝতে পারে না। আর নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নাই। নিজেদের যাদের কোনো কিছু করার থাকে না, তারা হয় পরজীবী। বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দর্শক নন্দিত চ্যানেলটিকে। তাদের আশা, এনটিভি তার বস্তুনিষ্ঠতা ধরে রাখবে, কথা বলবে দেশ ও জনগণের কল্যাণে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। হাঁটি হাঁটি পা করে 21 পেরিয়ে 22 বছরে পা রাখল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠান করায় সবসময় দর্শকদের আস্থা কুড়িয়েছে চ্যানেলটি। চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। নগরীর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে সিটি মেয়র এম রেজাউল করিম, জেলা পরিষদের চেয়ারম্যান সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। 22 বছর টিকি থাকাটা খুব চ্যালেঞ্জের ব্যাপার। এমটিভি সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আজকের এই অবস্থানে। কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান। সাভারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। সাভার সিটিজেন ক্লাবে আলোচনা সভায় ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান উপস্থিত ছিলেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় এনটিভির ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। 22 বছর পদার্পণ করেছে। আমি আমার ধামরাইবাসীর পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জে কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিক। বক্তারা দেশ ও জাতির কল্যাণে এনটিভির আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। এনটিভির 22 বছর পদার্পণ উপলক্ষে ঠাকুরগাঁয়ে আলোচনা সভা, কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। কারো মুখপাত্র নয়, বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠান নিয়ে এনটিভি সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ জানান বিশিষ্টজনেরা। 22 বছর পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভায় বক্তারা এনটিভির সাফল্য কামনা করে আগামীতে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কেরানীগঞ্জে নানা কর্মসূচিতে পালিত হয়েছে দর্শক নন্দিত এনটিভির 22 বছর পদার্পণের অনুষ্ঠান। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল এনটিভি দুপুরের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম কা সারি হেলাই কি এখন আন্নের লাও এবারে মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামর দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে।
আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিনলেই কিনলি। তুই কি আর হোলারে বিয়ের দি ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আরে তোর কথা বলতে বলতে অজ্ঞানে হচ্ছে, অন জ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা। ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী। শুনেন, আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে হল আইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি মরি যাই ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসিন কোনোদিন এমন। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোভে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।